হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 6 এর অঙ্কের সাজেশন দেব। আমি এখানে যে কয়েকটা প্রশ্ন দিয়েছি, এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে সলভ করতে পারো তাহলে প্রথম ইউনিট টেস্টে 15 পেয়ে যাবে। তোমাদের আর কিছুদিন পরেই মার্চের শেষের দিকে বা এপ্রিলের 2 থেকে 3 তারিখেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। তো এই সময়ের মধ্যে যদি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা হাতের কাছে পাও আর এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে সলভ করে পরীক্ষা দিতে যাও তাহলে আশা করছি 15 পাবে। 100% চ্যালেঞ্জ করছি। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। তো তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, মান 1 এবং মান 2 এর জন্য তোমাদের মোট 58টা প্রশ্ন পড়তে হবে। যদি বলো কেন, দেখো এটা তো আর বোর্ডের প্রশ্ন নয় যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যেমন সব স্কুলে একই হয় প্রশ্ন, আর তোমাদের তো ক্লাস 6-এর এক এক স্কুলের টিচার এক এক রকম প্রশ্ন করবে। তাই আমি যে কমন যদি আমি নিখুঁতভাবে 5টা বা 10টা দিয়ে বলি যে এই কটা পড়লেই হবে, তাহলে কী হবে বলো তো? মনে করো 50টা স্কুলে কমন পড়লো আর 10টা বা 20টা স্কুলে কমন একটু কম পড়লো, ঠিক আছে? তো সেখান থেকে তো কমেন্ট আসতেই পারে। তো সে তাদের কথা ভেবে বা বলতে পারো সকলের কথাই ভেবে আমি এখানে 58টা প্রশ্ন করেছি। আর এখানে যে 58টা প্রশ্ন করেছি সেটা এত ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোনো টিচারই এর বাইরে কোনো প্রশ্ন করতে পারবে না। এটা আমি 100% চ্যালেঞ্জ করছি। এখানে যে 58টা প্রশ্ন আছে এই 58টা প্রশ্নের মধ্যেই মান 1 এবং মান 2 এর প্রশ্ন করবে, এটা তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো। তোমরা শুধু বড় প্রশ্ন কোনগুলো করবে সেটা আমি পরে দেখাচ্ছি। একের দাগে তোমাদের করতে হবে 40 ভাগ 5 ভাগ 4 গুণন 5 বিয়োগ 3 কত। তারপর 20 যোগ 8 ভাগ 4 বিয়োগ 2 ইকুয়াল টু কত। 3-এর দাগে আছে 25 বিয়োগ 4 যোগ 9 ভাগ 3 কত। 4-এর দাগে আছে 3 7 4 5 2 1 2 9 এর দুটি 2-এর স্থানীয় মানের পার্থক্য লেখো। দেখো আমি প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে হালকা একটু একটু করে তোমাদের উত্তরগুলো বলে দেবো যেন তোমরা বুঝতে পারো। দেখো এখানে যে প্রশ্নটা আছে এর বলেছে দুটি 2-এর স্থানীয় মানের পার্থক্য। এখানে দেখো এই একটা 2 আছে, এই একটা 2 আছে, তাহলে এই 2-এর স্থানীয় মান কী হবে বলো তো? এই 2-এর পরে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে, তো এরপরে 3টা সংখ্যা শূন্য হয়ে যাবে, অর্থাৎ 2000 হয়ে যাবে। আর এই 2-এর স্থানীয় মান কী হবে? এরপরে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, তার মানে একটা শূন্য হয়ে যাবে, মানে 20 হবে। তাহলে 2000 থেকে 20কে কী করবে? মাইনাস করবে। কেন? পার্থক্য বলেছে। তাহলে 2000 থেকে 20কে যদি মাইনাস করে দাও তাহলে 1980 হবে, সেটাই হবে অ্যান্সার, বুঝলে? তারপরে দেখো 5-এর দাগে প্রশ্নটা কি বলেছে, 2 7 9 4 6 1 3 8 সংখ্যাটি 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য লেখো। দেখো স্থানীয় মান মানে কি? এখানে দেখো 9 যে আছে, 9-এর পরে সংখ্যা কটা আছে? 5টা আছে, তাহলে 9-এর পরে 5টা শূন্য হয়ে যাবে, বুঝলে? এটা হলো 9-এর স্থানীয় মান। আর প্রকৃত মান মানে কি? 9ই হবে। তাহলে 9 লিখে 5টা শূন্য লিখবে, সেখান থেকে 9কে মাইনাস করে নেবে, কারণ 9-এর প্রকৃত মান মানে 9ই। মাইনাস করে দিলে যেটা আসবে সেটাই হবে 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। তারপরে 6-এর দাগে বলেছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। আমরা জানি পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু 1 হয়, বুঝলে? তারপরে দেখো 7-এর দাগে আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত। আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, আমরা জানি 2, কারণ 1 মৌলিকও নয় যৌগিকও নয়, বুঝলে? তারপরে বলেছে 8-এর দাগে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। আমরা জানি 1 মৌলিকও নয় যৌগিকও নয়। 9-এর দাগে বলেছে দুটি সংখ্যার গুণফল সমান সমান, এখানে শূন্যস্থান দেওয়া আছে, ইন্টু দেওয়া আছে দুটি সংখ্যার গসাগু। আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু সংখ্যা দুটির গসাগু, বুঝলে? তারপর বলেছে 89কে রোমান সংখ্যায় লেখো। তো দেখো আমি 89কে রোমান সংখ্যায় কিভাবে লিখবো সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা জানি এল মানে কত? এল মানে 50। 50-এর পর আমরা 3টা 10 যোগ করলাম, 50 60 70 80, তাহলে আর কত লাগবে? 9 লাগবে। 9কে আমরা কীভাবে লিখি? 9কে লিখি আমরা IX, তাহলে এই হয়ে গেল 89, বুঝলে? তারপরে কি আছে? 11-এর দাগে আছে 9x + 2 বীজগাণিতিক রাশিমালাটিকে ভাষায় লেখো। তো এটাকে যদি ভাষায় লিখি তাহলে আমরা কীভাবে লিখব? যে x-এর 9 গুণের সঙ্গে বা x-এর 9 গুণের সাথে 2-এর সমষ্টি বা x-এর 9 গুণের সঙ্গে 2-এর যোগফল, বুঝলে? তারপর দেখো 1 সরলকোণ সমান সমান কত ডিগ্রি। আমরা জানি 1 সরলকোণ মানে হলো 180 ডিগ্রি। 13-এর দাগে আছে দুটি 2 অঙ্কের সংখ্যা লেখো যারা 4-এর গুণিতক।
চারের গুণিতক মানে কি, তোমরা চারের ঘরে নামতা করবে। তোমরা জানো যে চারের ঘর নামতা 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো এখানে বলেছে দুটি 2 অঙ্কের সংখ্যা লেখো যারা চারের গুণিতক, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা লিখতে বলেছে। তার গুণিতক বললে তোমরা চারের ঘর নামতা করবে, যদি 2 অঙ্কের বলে তাহলে এগুলো বলবে 12, 16, 20, ঠিক আছে, এগুলো বলবে। আর যদি 1 অঙ্কের বলতো তাহলে 4 আর 8কে বলতাম, বুঝলে। তো এগুলো একটু বুঝে বুঝে করবে, যেন তোমাকে প্রশ্নটা একটু ঘোরানো থাকলে তুমি সেটা করতে পারো। যদি পরীক্ষায় এই প্রশ্নটাই আসে এরকমভাবে, দুটি 1 অঙ্কের সংখ্যা লেখো যারা চারের গুণিতক, তাহলে কিন্তু আমাদের 4 আর 8 বলতে হবে, বুঝলে। তারপর দেখো 14 দাগে বলেছি স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে এখনও বাকি আছে। তো স্কুলের গেটের পুরো স্কুলের গেটটাকে আমরা যেগুলো জানি না সেগুলো 1 অংশ ধরবো। তাহলে 1 অংশ থেকে, মানে আমরা ধরে নিলাম সমগ্র স্কুলের গেটটি হলো 1 অংশ, সেখানে রং করা হয়েছে 5/7 অংশ। তাহলে কতটুকু রং করা বাদ আছে? যদি আমরা 1 অংশ থেকে যতটুকু রং করা হয়েছে সেটাকে মাইনাস করে দিই, তাহলে যেটা আসবে সেটা হবে রং করা হয়নি, ঠিক আছে। তার মানে 2/7 অংশ। তারপরে কি আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি লেখো। দেখো সমকোণী মানে কি, আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি সেটা সমকোণী। আর সমকোণী সমদ্বিবাহু মানে কি, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি এবং দুটো বাহু সমান, মনে করো এই বাহুটা আর এই বাহুটা সমান, সেটাকে বলবো আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বলেছে এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি কী কী। দেখো একটা কোণ তো আমরা 90 পেয়ে গেলাম, যেহেতু দুটো বাহু সমান তাই এই কোণ দুটোও সমান হবে। তাহলে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180, এখান থেকে একটা কোণ আমরা জানি 90, তো এটা মাইনাস করে দিলে আর কত থাকবে 90। আর যেহেতু এখানে দুটো বাহু সমান তার মানে এই দুটো কোণও সমান হবে। তাহলে 90কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত আসবে, 45 আসবে। অর্থাৎ এটাও হবে 45, এটাও হবে 45। তাহলে তোমরা বুঝলে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, মানে 45, বুঝলে। তারপরে কি বলেছে, 51/81কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেখো লঘিষ্ঠ আকার মানে কি, লঘিষ্ঠ আকার মানে আমাদের এটাকে কাটাকাটি করতে হবে, মানে কাটাকাটি করার পর এমন একটা সময় আসবে যখন এটাকে আর কাটাকাটি যাবে না, সেটাই হলো লঘিষ্ঠ আকার। তো আমরা 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 7 21, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 3 7 21, তাহলে 17 আর 27 তো আর কাটাকাটি যাবে না, তাহলে অ্যান্সার আসবে 17/27। এটা হলো 51/81 এর লঘিষ্ঠ আকার, বুঝলে। তারপরে কি বলেছে, 2 5 3 9 1 6 7 এর 5-এর স্থানীয় মান কত। দেখো এখানে 5 কোথায় আছে, এটা, তাহলে 5-এর স্থানীয় মান কী হবে, 5 লিখে আর তারপরে যতগুলো মানে ডান দিকে যতগুলো শূন্য সংখ্যা থাকবে সবগুলো আমরা শূন্য করে দেবো। তাহলে 5-এর স্থানীয় মান কী হবে, 5, আর শূন্য কটা আসবে 2 4 5টা, তার মানে 5-এর স্থানীয় মান হবে 5, আর এখানে 5টা শূন্য হবে, বুঝলে। এটা হলো 5-এর স্থানীয় মান। 18 দাগে বলেছে 98 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লেখো। তো দেখো 98 সংখ্যাটাকে যদি আমরা রোমান সংখ্যায় লিখি তাহলে আমরা সি মানে কত জানি, সি মানে হলো 100। তাহলে সি কোনো বড় সংখ্যার বাঁদিকে যদি ছোট সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে সি মানে হলো 100 আর এক্স মানে 10, তাহলে 100 থেকে 10কে যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে 90, তার মানে আরও কত লাগে 8 লাগে। তাহলে আমরা কীভাবে 8কে কীভাবে লিখি, VIII, এই হয়ে গেল 98, বুঝলে। তো তারপরে কি আছে, বীজগাণিতিক সংখ্যামালায় প্রকাশ করো পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি। দেখো পি এর 10 গুণ, তাই আমরা এটাকে পিকে 10 দিয়ে গুণ করব। এর সঙ্গে বলেছে 7-এর সমষ্টি, মানে আমরা 7 যোগ করে দেবো। তাহলে গুণ করে দিচ্ছি 10p প্লাস হবে 7। এটাই হলো বীজগাণিতিক সংখ্যামালা, বুঝলে। 20 দাগে আছে কথায় লেখো। এখানে কি আছে, পি গ্রেটার দেন নট ইকুয়াল টু কিউ। কথাটার মানেটা কি, দেখো পি গ্রেটার দেন নট ইকুয়াল টু কিউ। মনে করো এই চিহ্নটা প্রথমে নেই, তাহলে আমরা কি বলতাম যে পি কিউ এর থেকে কি লিখবো, বড় লিখবো, তাই তো। তো এইরকমভাবে চিহ্ন যেটা থাকবে সেটা এই পাশটা বড় হবে, মানে একে ধাক্কা দিয়ে নিয়ে যাবে, অর্থাৎ এ বড়, তাই তো। তাহলে পি কিউ এর থেকে বড়। যদি মাঝখানে কাটা থাকে তাহলে লিখবো যে বড় নয়, বুঝলে। মানে কাটা থাকলেই 9 হয়ে যাবে। যদি তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই, পি ইকুয়াল টু যদি কিউ থাকতো তাহলে কি লিখতাম, যে পি ও কিউ সমান। আর যদি মাঝখানে কেটে দেয় তাহলে পি ও কিউ সমান নয়, বুঝলে।
21-এর দাগে আছে 3/4 মধ্যে 1/16 কতবার আছে। তো তোমরা এটা কীভাবে বের করবে, 3/4কে তোমরা ভাগ করবে 1/16 দিয়ে, তাহলে কতবার আছে সেটা বেরিয়ে যাবে। তাহলে 3/4 আর এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে তখনই যখন এটা উল্টে যাবে, 16টা উপরে যাবে, একটা নিচে আসবে। তো এখন আমরা কাটাকাটি করবো, 4 4 16। তো নিচে 1 আছে, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ বা গুণ করলে ওটাই হয়। তো আমরা সেজন্য ডাইরেক্টলি ওপরে গুণ করে দেবো, 3 4 12। তাহলে লিখবো যে 3/4 মধ্যে 1/16 কতবার আছে, 12 বার আছে, বুঝলে। তারপর বলেছে প্রদত্ত সংখ্যাগুলিকে নিকটতম 100 এর গুণিতকে প্রকাশ করে বিয়োগ করো। দেখো সংখ্যাটা আছে 784 আর আছে 369, ঠিক আছে। এই দুটো সংখ্যাকে আমাদের বলেছে 100 এর গুণিতকে প্রকাশ করে বিয়োগ করতে বলেছে। দেখো আমরা কিভাবে বের করব 100 এর গুণিতকে কিভাবে নেব। দেখো 784 এর নিকটতম 100 এর গুণিতকে নেওয়ার জন্য আমাদের যার গুণিতকে বলবে সেটাকে সবসময় তোমরা অর্ধেক করবে। 100-র অর্ধেক কত বলো তো, 50, তাই তো। তাহলে এখানে কটা সংখ্যা এলো, দুটো সংখ্যা, তাহলে একক আর দশক। তোমাদেরকে যে সংখ্যাগুলো দিবে তোমরা ঠিক একই রকমভাবে একক আর দশকটাকে বক্স করে দেবে, ঠিক আছে। তো এই সংখ্যাটা মানে এই এখানে কত হলো, একক দশক ধরলে কত হয় 50, তাহলে এখানে কত হলো 84। তাহলে এখানে যে সংখ্যাটা এলো এই সংখ্যাটা যদি 50-এর থেকে বড় হয় বা 50-এর সমান হয় তাহলে তার আগের ঘরের সঙ্গে 1 যোগ হবে। যেহেতু 84 কি 50-এর থেকে বড়, তাই তার আগের ঘরের সাথে 1 যোগ হলে 8 হয়ে যাবে। আর এখানে একক আর দশক মানে যে দুটো আমরা বক্স ধরলাম তো এই দুটো শূন্য হয়ে যাবে, তাহলে কত হবে 800। তাহলে 784 এর নিকটতম 100 এর গুণিতকের সংখ্যাটা হলো কত 800, বুঝলে। মাইনাস আবার 369 যেটা আছে সেটাকেও আমরা কি করব 100 এর গুণিতকে প্রকাশ করব, মানে 369 এর নিকটতম। দেখো 369 একই রকমভাবে এখানে আমরা 100-র গুণিতক নেওয়ার জন্য একক দশক মানে দুটো ঘর নেব। তাহলে এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা 50-এর থেকে বড়, তাই তার আগের ঘরের অঙ্কের সাথে 1 যোগ হবে, অর্থাৎ শতকের সাথে 1 যোগ হবে। তাহলে 3 আর 1 4 হয়ে যাবে, আর একক আর দশক শূন্য হয়ে যাবে। তাহলে কত হবে 400। তাহলে এটা থেকে এটাকে মাইনাস করে দিলে আসবে 400, এটাই হবে অ্যান্সার। আর তোমরা যদি সিম্পল নিয়মে 784 থেকে এটাকে মাইনাস করে দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে, ঠিক আছে। তোমাদের প্রথমে এভাবে করতে হবে, তারপর সেটাকে বিয়োগ করতে হবে। 23-এর দাগে আছে XCV হিন্দু আরবিক সংখ্যা কত। দেখো XCV তোমরা সবসময় মনে রাখবে যে বড় সংখ্যার বাদিকে যদি কোনো ছোট সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে সি মানে কত আমরা জানি 100, এর বাদিকে ছোট সংখ্যা আছে মানে 10, এটাতে আমরা বিয়োগ করে দেবো। আর ডান দিকে থাকলে যোগ করতে হয়, তাহলে ডান দিকে ভি মানে কত 5, তো যোগ করে দেবো। তাহলে এখানে কত আসবে 90 যোগ 5 মানে 95। 24-এর দাগে আছে কথায় লেখো p/3 - 4। দেখো p/3 - 4 কথাটা আমরা কিভাবে লিখবো, আমরা এটাকে এভাবে লিখতে পারি p গুণন 1/3 - 4, এটা লিখতে পারি, তাই তো। p যদি গুণ হয় ওপরটার সাথে গুণ হবে, 1 দিয়ে গুণ করলে p/3 হয়ে যাবে, -4 মানে এটা যা কথা এটা একই কথা। এটাকে কথায় কিভাবে লিখবো, লিখবো যে p এর 1/3 থেকে কি লিখবো 4 কম, বুঝলে। তারপরে কি আছে বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। দেখো আমরা ধরে নেব যে অপর সংখ্যাটি হলো x, আর এখানে একটি সংখ্যা দেওয়া আছে 56। আমরা জানি যে সংখ্যা দুটোর গুণফল, তাহলে একটা সংখ্যা কত আছে 56 আর একটা সংখ্যা কি ধরলাম x ধরলাম। আমরা জানি সংখ্যা দুটোর গুণফল সমান সমান হয় লসাগু ইন্টু গসাগু। লসাগু কত 8, আর সরি লসাগু হলো 280 আর গসাগু হলো 8, তাহলে লসাগু ইন্টু গসাগু বা x সমান সমান x এর সঙ্গে এটা গুণ আকারে আছে, ও পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে। তো আমরা ভাগ করে নিচ্ছি, 8 দিয়ে কেটে দিচ্ছি 7 8 56, 7 দিয়ে কেটে দিচ্ছি 4 7 8 0 বা x = কত আসলো 40, অর্থাৎ অপর সংখ্যাটা হবে 40। 26-এর দাগে আছে 551 এর সব থেকে কাছে 1000 এর গুণিতকের পূর্ণ সংখ্যা কত। তো আমি তোমাদেরকে বলেছিলাম যার গুণিতকে বের করতে বলবে সবসময় সেটাকে আগে অর্ধেক করবে। তাহলে 1000 এর অর্ধেক কত 500, বুঝলে। তাহলে দেখো আমাদের কত বলছে 551 এর সব থেকে কাছে, তাহলে 551 তুলে নিলে এখানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকে তোমরা আগে বক্স করে নেবে, তাহলে তিনটাকেই বক্স করতে হবে। আমি বলেছিলাম এখানে যে সংখ্যাটা বক্স করবে সেই সংখ্যাটা যদি এর থেকে বড় হয়
500 থেকে বড় অথবা 500 সমান হয়, তাহলে তার আগের ঘরের সাথে, এটা তাহলে একক, এটা দশক, এটা শতক, তার আগের ঘরটা কি হয় হাজার, হাজারের সাথে 1 যোগ হবে। আর যদি এটা 500 থেকে ছোট হয় তাহলে তার হাজারের ঘরের সাথে, মানে হাজারের ঘরের অঙ্ক যা আছে তাই থাকবে, ঠিক আছে, 1 যোগ হবে না। তো আমরা দেখতে পাচ্ছি 551 500 থেকে বড়, তাই তার হাজারের সাথে 1 যোগ হবে, তাহলে এখানে কিছু নাই মানে শূন্য আছে, শূন্যর সাথে 1 যোগ করলে 1 হবে। আর একক, দশক, শতক এই তিনটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, অর্থাৎ কি হয়ে যাচ্ছে, 1000 হয়ে যাচ্ছে, বুঝলে। 27-এর দাগে আছে একটি ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল কত। দেখো ভগ্নাংশ মানে কি, যেটা লব বাই হর আকারে থাকবে। তো আমি এরকম একটা ভগ্নাংশ ধরে নিচ্ছি, মনে করো আমি a বাই b একটা ভগ্নাংশ নিলাম। তো যে কোনো বীজগাণিতিক চলরাশি নিলে হবে, বা সংখ্যা নিয়ে দেখালে তোমাদের ভালো হবে মনে হয়। তো একটা সংখ্যা নিয়ে দেখাচ্ছি, 5/7। তো এটা একটা ভগ্নাংশ, উপরটা হলো লব, নিচেটা হলো হর। বলেছে একটি ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল। অনন্যক মানে কি, এই ভগ্নাংশটার অনন্যক মানে হলো এর উল্টো, 7 উপরে যাবে 5 নিচে আসবে, ঠিক আছে। বলেছে এর গুণফল, একটা ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল কত হবে। দেখো 5 5 কেটে দিচ্ছি, 7 7 কেটে দিচ্ছি, তাহলে কত থাকবে, 1 থাকবে, বুঝলে। তার মানে একটি ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল হবে 1। 28-এ দাগে আছে বৃত্তের বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য 10 সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো বলেছে বৃত্তের বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য, বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি, বৃত্তের ব্যাস, অর্থাৎ তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যটা এখানে বলা আছে। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত বলা আছে, বৃত্তের বৃহত্তম জ্যা মানে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 10 সেমি। তো আমাদের বলেছে বৃত্তের কি বের করতে বলছে, ব্যাসার্ধ কত। আর আমরা জানি ব্যাসার্ধ মানে কি, এখান থেকে এইটুকু বা এখান থেকে এইটুকু মানে অর্ধেকটা, অর্থাৎ ব্যাসের অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10 অর্থাৎ 5 সেন্টিমিটার। 29-এর দাগে আছে 2.75 এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো। দেখো 2.75 এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো, এটা আমরা কিভাবে বের করবো, আমরা এটা থেকে এটাকে মাইনাস করে দেবো, 3-এর থেকে 2.75 বিয়োগ করে দেবো। তো আমরা কিভাবে বিয়োগ করব, ওপর নিচে বসাবো। তো এখানে 2.75 সাথে 0.75, তো বিয়োগ করলে 5, এখানে থাকবে হাতের 1 8 হয়ে যাবে, 10-এর থেকে 8 গেলে 2, হাতের 1 মিলে যাবে এখানে, অর্থাৎ 0.25। তাহলে অ্যান্সারটা আসবে যে 2.75 এর সঙ্গে 0.25 যোগ করলে 3 পাবো। 30-এর দাগে বলেছে একটি বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেমি হলে পরিসীমা কত। বর্গাকার চিত্র মানে বর্গক্ষেত্র, যার প্রতিটি বাহু মানে এটা x সেমি, এটাও x সেমি, এটাও x, এটাও x, বলেছে তার পরিসীমা কত। আমরা পরিসীমার সূত্র কি জানি, 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য, তাহলে একটি বাহু দৈর্ঘ্য কি আছে, x আছে, অর্থাৎ 4x সেমি, এটাই হবে বর্গাকার চিত্রের পরিসীমা। 31-এর দাগে আছে ঠিক না ভুল লেখো, x ইন্টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স, এটা ঠিক না ভুল। দেখো এক্স এর মান যদি আমি 3 ধরি আর ওয়াই এর মান যদি 2 ধরি, তাহলে প্রথমে যেটা আছে সেটা করছি এক্স ইন্টু ওয়াই, মানে এক্স এর জায়গায় যদি 3 বসাই আর ওয়াই এর জায়গায় 2 বসাই, কত আসবে, 6 আসবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা এটা চেক করি, ওয়াই ইন্টু এক্স আছে, দেখো ওয়াই জায়গায় কত বসবে, 2 বসবে, আর এক্স এর জায়গায় 3 বসবে, তাহলে গুণ করলে কত, 6। তার মানে এক্স ইন্টু ওয়াই এর মান যা আর ওয়াই ইন্টু এক্স এর মান একই, অর্থাৎ সমান, তার অর্থাৎ এই কথাটা কি হবে, ঠিক হবে, ঠিক আছে। 32-এর দাগে আছে 4 বছর পরে মুন্নির বয়স x বছর হলে বর্তমানে মুন্নির বয়স কত। প্রশ্নটা একটু ভালো করে বুঝবে। বলেছে 4 বছর পরে মুন্নির বয়স x বছর হলে, তোমাকে যদি বলি তোমার বয়স 4 বছর পরে 16 বছর, তাহলে এখন তোমার বয়স কত, তাহলে তুমি কি বলবে, 12 বছর। তার মানে কি করলে, 16 বছর থেকে 4 বছর মাইনাস করে দিলে। ঠিক একই রকম ভাবে মুন্নির বয়স হলো x বছর, 4 বছর পরে এটা কিন্তু, হ্যাঁ, তাহলে বর্তমানে মুন্নির বয়স কি হবে, x মাইনাস 4 বছর, 4 বছর মাইনাস হয়ে যাবে, বুঝলে। তারপর দেখো কি বলেছে, এখানে একটা চিত্র দেওয়া আছে, বলেছে প্রদত্ত চিত্রে x এর মান কত। দেখো আমরা জানি যে একটি সরল রেখার ওপর এই কোণটা কত হয়, 180 ডিগ্রি। আর এখানে কোণটা দেওয়া আছে x প্লাস 60, এই কোণটা হলো x প্লাস 60 ডিগ্রি, আর এটা হলো x, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ যোগ করলেই তো পুরো কোণটা হবে, তাই না। তাই আমরা লিখবো যে x প্লাস 60 প্লাস x ইকুয়াল টু কি, 180-র সঙ্গে সমান করে দেবো। আমরা জানি পুরো কোণটা 180, তাহলে x যোগ করলে 2x, আর এখানে 180 মাইনাস 60 বা 2x ইকুয়াল টু হবে 120 ডিগ্রি, বা x ইকুয়াল টু আসবে 120 ডিগ্রি বাই 2, কেটে দিলে হবে 60 ডিগ্রি। তাহলে x এর মান কত, 60 ডিগ্রি, বুঝলে। তারপরে বলেছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। 25 35 60, কি আছে, 25 35 আর 60। তো 25 দিয়ে প্রথমে আমরা এটাকে ভাগ করব, মানে সব থেকে ছোটটা দিয়ে
তার বড়টাকে ভাগ করতে হয়। তাহলে 25 অক্ষে 25 বিয়োগ করলে 0 1 10। তাহলে এটা ভাজকের থেকে ছোট হয়ে যাচ্ছে। এখন আমরা এই 10 দিয়ে এটাকে ভাগ করব, এই ভাজকটাকে। তাহলে 2 বার যাবে, হবে 20, বিয়োগ করে আসবে 5। একই রকম ভাবে 10কে কেটে নিয়ে আসবো, 5 দুগুণে 10, তাহলে কত হলো 5। এই 5 দিয়ে আবার আমরা 60কে ভাগ করবো, 5 অক্ষে 5 বিয়োগ করলে আসবে 1, 0 কাটলাম, 5 দুগুণে 10। তাহলে এই 25, 35 এবং 60 এর গসাগু কত? 5। তারপরে কি বলেছে? বলেছে রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে। এক্স আমরা জানি কার কার থেকে বিয়োগ হয়? এল, সি আর এম থেকে বিয়োগ হয়। 36 দাগে বলেছে 4 সেমি, 3 সেমি ও 7 সেমি রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো এখানে ত্রিভুজের 3টা রেখাংশ দেওয়া আছে, বলেছে এই 3টা রেখাংশ দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব? দেখো সবসময় মনে রাখবে, ক্ষুদ্রতর সব থেকে ছোট যে বাহু দুটো আছে সেই দুটো যোগ করে যদি তৃতীয় বাহু মানে আরেকটা যে বাহু থাকে সেটা থেকে যদি বড় হয় তবে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে 4 সেমি আর 3 সেমি যোগ করলে কত আসবে? 7 সেমি। 7 সেমি তো এটার থেকে 7 সেমি থেকে বড় নয়। যদি বড় না হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না, অর্থাৎ এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 37 দাগে আছে দুটি সরল রেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে। দেখো এই একটা সরল রেখাংশ আর এই একটা সরল রেখাংশ সবচেয়ে বেশি কতটা বিন্দুতে মিলিত পারে? একটা বিন্দুতেই মিলিত হয় সবসময়। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করে, এখানে প্রশ্ন দেওয়া আছে 6/7 আর এখানে আছে 42 প্রশ্নবোধক। তাহলে 6কে কত দিয়ে গুণ করে 42 এসেছে? 7 দিয়ে। তাই 7 দিয়ে আমরা এখানেও গুণ করব, মানে এখানে 6/7, এখানে 7 দিয়ে গুণ করেই 42 হয়েছে। তাই আমরা এখানেও 7 দিয়ে গুণ করব, মানে এখানে যা দিয়ে গুণ হবে এখানে সেটা দিয়ে গুণ হবে। তাহলে 7 7 কত হবে? 49 হবে এখানে, বুঝলে? আবার 6-এর সঙ্গে কত গুণ হয়ে 24 হয়েছে? 4 গুণ হয়ে। একই রকম 7-এর সঙ্গে 4 গুণ করে 4 7 28 হবে এখানে। আবার 6-এর সঙ্গে এবার কিন্তু 6-এরটা ফাঁকা আছে, 7-এরটা করা আছে। 7-এর সঙ্গে 5 গুণ হয়ে 35 হয়েছে, তাহলে 6-এর সঙ্গে 5 গুণ হলে কত? 30 হবে এটা। তারপরে দেখো কি বলেছে, 39-এর প্রশ্ন বলেছে y গ্রেটার দেন 7, অর্থাৎ y 7-এর থেকে বড়। 40-এর দাগে আছে 99.1/3 যোগ 99.2/3 ইকুয়াল টু কত? তো প্রথমে এই দুটো গুণ করবে, গুণ করে যেটা আসবে সেটার সাথে ওপরটার সাথে যোগ করবে, আবার এই দুটো গুণ করে ওপরটার সাথে যোগ করবে। তারপর 3,3 এর লসাগু কত হবে? 3ই হবে। লসাগুটা করবে, হয়ে যাবে। 41-এর দাগে বলেছে 7-এর 3টি গুণিতক খোঁজো যারা 50-এর চেয়ে বড়। গুণিতক মানে কি? গুণিতক মানে 7-এর ঘরে নামতা করবো যারা 50-এর থেকে বড়। তাহলে 7-এর ঘরে যদি নামতা করি তাহলে 7 অক্ষে 7, 7 দুগুণে 14, এভাবে বলবো আমরা। 7 7 49, 49 কি 50-এর ছোট, তার মানে 50-এর থেকে বড় বলেছে। তাহলে 7 8 56, 7 9 63, 7 10 70। তো আমাদের বলেছে 50-এর থেকে বড় বলেছে 3টি, তাহলে 3টি হবে 56, 63 আর 70, বুঝলে? তারপরে বলেছে যে 5,7 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা কিনা যাচাই করো। দেখো একটা কথা বলে নেই, এইরকম ভাবে প্রশ্ন কিন্তু একটু চেঞ্জ থাকতে পারে। এখানে 5,7 আমি করিয়েছি, পরীক্ষা আসলে 10,15, 10,15 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক কিনা। তোমরা ভালো করে টাইপটা শেখো, মানে কিভাবে করতে হয়। দেখো পরস্পর মৌলিক সংখ্যা কিনা এটা কিভাবে বুঝবো? যদি আমরা এই দুটোর গসাগু 1 পাই তাহলে হবে যে সংখ্যা জোড়া পরস্পর মৌলিক, বুঝলে? তাহলে আমরা ভাগ পদ্ধতিতে করছি, 5 দিয়ে 7কে ভাগ করছি, 5 অক্ষে 5, তা বিয়োগ করলে 2, আবার এখানে 5 চলে আসবে, 2 দুগুণে 4, বিয়োগ করলে 1, আর এখানে 2টা কেটে নিয়ে আসবো, 2 অক্ষে 2, তাহলে কত আসলো? এখানে গসাগুটা 1 আসলো। তাহলে 5 আর তাহলে লিখবো যে 5 ও 7-এর গসাগু 1, তাই 5 ও 7 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা, বুঝলে? যদি সংখ্যা জোড়ার গসাগু 1 আসে তাহলে সেটা মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, বুঝলে? তারপরে দেখো 43-এর দাগে বলেছে 1 পূর্ণ 1/3 এর 3টি সমতুল্য ভগ্নাংশ লেখো। দেখো সমতুল্য ভগ্নাংশ মানেটা কি? দেখো সমতুল্য ভগ্নাংশ মানে এখানে আমরা প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো প্রথমে সমষ্টি ভাঙাবো, 3 অক্ষে 3 আর 1-এ 4, তাহলে 4/3। সমতুল্য ভগ্নাংশ মানে এটাকে প্রথমে আমরা 2 দিয়ে গুণ করবো উপর নিচে, তাহলে কত আসবে? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আবার এই একই রকম এইটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 4 12 আর 3 3 9। তারপর আবার ওই ভগ্নাংশটাকেই আবার আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে 4 4 16 আর 3 4 12। যদি আমাদের 5টা বলতো তাহলে আবার পরে আবার 4/3 দিয়ে আবার এটাকে কি করতাম, মানে 4টা 5টা বললে এরকম করে করে যেতাম। তো 5 দিয়ে গুণ করবো, তারপরটা কত 6 দিয়ে গুণ করবো, হয়ে চলে যাবো। যেহেতু আমার 3টা বের করতে বলেছে তাই আমাদের এই 3টা দেখালেই হবে। তার মানে তোমরা শুধু টাইপটা ভালো করে বুঝবে যে কি মানে বলেছে আর সেটা কিভাবে করতে হয়। যদি এই একই প্রশ্ন যদি আমাদের প্রশ্ন আসে যে 1/5
1/5-এর 3টি সমতুল্য ভগ্নাংশ লেখো। তাহলে কি করব আমরা, এই 1/5 প্রথমে লিখে এটাকে আমরা প্রথমে 2 দিয়ে উপর নিচে গুণ করে দেবো, 2 অক্ষে 2 5 × 10। আবার 1/5 লিখে এটাকে 3 দিয়ে উপর নিচে গুণ করে দেবো, 3 অক্ষে 3 3 5 15। আবার 1/5 লিখে এটাকে 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 অক্ষে 4 4 5 20। মানে তাই যে কোনো ভগ্নাংশ থাকুক সেটাকে প্রথমে 2 দিয়ে, তারপর 3 দিয়ে, তারপর 4 দিয়ে এরকম করে গুণ করে দেখবো। ঠিক আছে, যেহেতু 3টা ভগ্নাংশ চেয়েছে এই হলো 3টা সমতুল্য ভগ্নাংশ। 44-এর দাগে বলেছে 42.009 এর স্থানীয় মানে বিস্তার করো। তো আমি প্রথমটা দেখাচ্ছি, বা এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। দেখো 42.009, 42.009 এর স্থানীয় মানটা কি হবে? দেখো এটা হলো দশমিকের আগেরটা হলো একক, এটা হলো দশক, আর এটা হলো দশাংশ, এটা হলো দশাংশ, এটা হলো শতাংশ, আর এটা হলো সবার শেষে যেটা আছে 9, এটা হলো সহস্রাংশ। তাহলে দশাংশ বলেছে, তার মানে 4-এর পরে কি একটা শূন্য হবে, যোগ, এটা এককে 2 2 থাকবে, যোগ, এগুলো শূন্য আছে তাই এগুলো লিখতে হবে না। সহস্রাংশ মানে 9কে আমরা 1000 দিয়ে ভাগ করব। তাহলে এটাই হলো স্থানীয় মানে বিস্তার। তারপরে কি বলেছে, তারপরে এটা তোমরা বাড়িতে দেখবে। 45-এর দাগে বলেছে 0.3 ও 0.039 দশমিক ভগ্নাংশের সামান্য ভগ্নাংশে লেখো। দেখো দশমিক ভগ্নাংশটা আছে, এটাকে সামান্য ভগ্নাংশে কিভাবে পাবো? এটাকে প্রথমে আমরা দশমিক তুলে দেবো। দেখো 0.3 এটা দশমিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ মানে লব বাই হর আকারে আনবো। দশমিকের আগে যাই থাকুক না কোনো একটা 1, আর দশমিক পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য, তাহলে হলো 3/10। এটা হলো সামান্য ভগ্নাংশ, উপরটা হলো লব, নিচেরটা হর, মানে লব বাই হর আকারে আমরা প্রকাশ করব। তারপরটা আছে 0 কি আছে 039, দশমিক তুলবো, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, দশমিক পরে কটা সংখ্যা? 3টা সংখ্যা, তাই 3টা শূন্য, বুঝলে। 46-এর দাগে আছে 4002 একক 5 সহস্রাংশ দশমিক সংখ্যায় লেখো। 4000, তো প্রথমে তোমরা এইভাবে একক দশক লিখে নেবে, তাহলে কি হবে বলো তো, তোমাদের কোনো ভুল হবে না। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, আর এখানে হবে দশাংশ, তারপরটা হলো শতাংশ, আর তারপরটা হলো সহস্রাংশ। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে 4000, তাহলে এটা 4টা হবে কি হাজারের ঘরে, 4002 একক, তাহলে 2টা হবে এককের ঘরে, 2 একক, 5 সহস্রাংশ, তাহলে 5টা কোথায় হবে? সহস্রাংশ, মানে সবার শেষে যে ঘরটা সহস্রাংশ। আর এগুলো কি হবে? এই ফাঁকা ঘরগুলো শূন্য শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হবে এই সংখ্যাটা। তো একই রকম ভাবে এই যে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে কথায় লেখো, মানে একটা কথায় ছিল সেটাকে সংখ্যা নিলাম, এবার সংখ্যায় আছে কথায় নেব, একই ব্যাপার। তো তোমরা এটা কথায় মানে লিখে নিও, একক দশক শতক হাজার লিখে তারপর এটা কথা লিখে নিও। তারপরে দেখো বলেছে এখানে এই সংখ্যা দুটোর স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার মানে কি? দেখো প্রথমে 9 লিখবো, এই 9 লিখবো, তারপরে যতগুলো আছে সবগুলো শূন্য দেবো। তাহলে কটা শূন্য দেবো? 1 2 3 4 5 6, 6টা শূন্য দেবো। যোগ লিখে আবার এই 9 লিখে আর বাকি সবগুলো শূন্য, আবার যোগ, এই 9 লিখে বাকি সবগুলো শূন্য, আবার যোগ, এই 9 লিখে বাকি সবগুলো শূন্য। তো এভাবে করবে। 49-এর দাগে আছে 875 এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লেখো। তোমাদের বলেছিলাম যে যার গুণিতকে বলবে সেটার অর্ধেক করবে। তাহলে 1000-এর গুণিতক, তাই তো, তাই আমরা 1000 এর অর্ধেক করব 500। তাহলে এখানে কয় সংখ্যা আছে? 3 সংখ্যা, তো আমাদের এটা ধরতে হবে। এখানে কত আছে? 875-এর বলেছে, তাহলে 875-এর এখানে যেহেতু 3টা সংখ্যা আছে তাই এখানে 3টা সংখ্যাই ধরবো। তাহলে এই সংখ্যাটা 500 থেকে কি বড়, তাই এর আগের ঘর মানে হাজারের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে 1 যোগ হলে একই হবে, কারণ এখানে হাজারের ঘরে শূন্য আছে, আর একক দশক শতক এই 3টা শূন্য হয়ে যাবে, তার মানে কত হবে? 1000 হবে। তাহলে তোমরা লিখে নেবে যে 875-এর সব থেকে কাছে 1000-এর গুণিতক পূর্ণ সংখ্যা হলো কত? 1000। এবার বলেছে এক্স সেমি, জেড সেমি, ওয়াই সেমি, একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটির পরিসীমা কত? পরিসীমা মানে এই 3টা ত্রিভুজের বাহুকে যোগ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ এই 3টা ত্রিভুজের মানে ত্রিভুজটার পরিসীমা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেমি। ঠিক আছে, তারপর বলেছে 1 বছরে 3/4 অংশ। 1 বছর মানে কি? 12 মাস। তো এখানে যেহেতু মাসে আছে তাহলে 12 গুণন 3/4, তাহলে 12 গুণন 3/4 মানে কি? 4 দিয়ে ভাগ করে দেবো, 3 4 12, তাহলে 3 3 9, 9 মাস হবে। আবার 5 টাকার 3/4 অংশ, এখানে পয়সা আছে, তাহলে টাকাটাকে পয়সা নিতে হবে। ঠিক আছে, আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 5 টাকা কত? 500 পয়সা। তা 500 ইন্টু 3/4 ক্যালকুলেট করবে। একই রকম ভাবে লিটারটাকে, এটাকে কিন্তু চেঞ্জ করার দরকার নেই। যদি বলো কেন, কারণ এখানে একটা লিটারই আছে, তাহলে 40 গুণন 3/20 লিখবো। তাহলে ঠিক আছে, 40 গুণন 3/20, 20 দিয়ে কাটবো 2, তাহলে 3 দুগুণে 6, তার মানে 6 লিটার।
দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ড্যাশের থেকে ছোট হয়। দেখো, প্রকৃত ভগ্নাংশের গুণফল সবসময় 1-এর থেকে ছোট হয়। যদি বলো কেন বা কিভাবে, দেখো দুটি প্রকৃত ভগ্নাংশ আমি লিখে নিচ্ছি। প্রকৃত ভগ্নাংশ মানে ওপরে ছোট থাকবে, নিচে বড় থাকবে, অর্থাৎ হরটা বড় থাকবে, লবটা ছোট থাকবে। তাহলে এই একটা প্রকৃত ভগ্নাংশ। আরেকটা প্রকৃত ভগ্নাংশ নিচ্ছি আমি 3/7 নিলাম। বলেছে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল, তাহলে গুণ যদি করি তাহলে উপরে উপরে গুণ হবে, 3 দুগুণে 6 আর নিচে হবে 5×7=35। তো এটাকে যদি ভাগ করি, দেখো এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে, তাই তো। তাহলে দেখো 35-এর ঘন আমাদের হলো 35 দুইবার দিলে তো বেশি হয়ে যাবে। তাহলে 0.1, তারপর যাই আসুক না কি আসে আসুক, তার মানে কি 0.1 মানে কি, এটা কি 1-এর থেকে ছোট, তাই দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল 1-এর থেকে ছোট হয়। তো তারপরটা একই রকম ভাবে করে নিও। বলেছে কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট। তাহলে কত মিনিটের 1/6 অংশ, 36 মিনিটের 1/6 অংশ মানে কি 6 মিনিট। তারপর এটাকে তোমরা গুণ করে দেবে, 5×7=35 আর 6 কত হয়, 35 আর 6 হবে 41, তাই তো। আর নিচে কত আছে 7, প্রথমে সমষ্টি ভাঙালাম, বলেছে এর অনন্যক, অনন্যক মানে এর উল্টোটা, তার মানে 7/41। 58 দাগে বলেছে একটি ফিতের 7/8 অংশের দৈর্ঘ্য 56 মিটার। ফিতের মোট দৈর্ঘ্য, তো মনে করো আমি ফিতের মোট দৈর্ঘ্যটাকে 1 অংশ ধরে নিলাম, ঠিক আছে, 1 অংশ ধরে নিলাম। তাহলে 7/8 অংশের দৈর্ঘ্য কত, 56 মিটার। তাহলে আমরা সবসময় 1-এ বার করবো, 1-এ সবসময় কম ধরবো, ঠিক আছে। তাহলে 1 অংশের 1 মানে কিন্তু বেশি হবে, 1 অংশ মানে বেশি, কিন্তু অঙ্ক করার সময় সবসময় 1-কে আমরা কম ধরবো। তাহলে 1-এর দৈর্ঘ্যটা কি হবে, কম হবে। তাহলে 56 ভাগ হয়ে যাবে 7/8, এটা ভাগ হয়ে যাবে। তাহলে 56 ভাগ চিহ্নটা গুণ তখন হবে যখন উল্টে যাবে। 8/7, 7 দিয়ে কেটে দিচ্ছি, 7 দিয়ে কাটলে কত আসবে, 7 দিয়ে কাটলে 7×8=56, তাহলে 8 কত হবে 64 মিটার। তাহলে 1 অংশ মানে কত, 64 মিটার। তো আমরা ফিতের দৈর্ঘ্যটা 1 অংশ ধরে নিয়েছিলাম, মানে ফিতেটার দৈর্ঘ্য হবে 64 মিটার। এই হয়ে গেল মান 1 এবং মান 2 এর প্রশ্ন, বুঝলে। মানে শুনতে মনে হয় 58টা প্রশ্ন মানে অনেকগুলো প্রশ্ন, কিন্তু মান 1 এর প্রশ্ন তাই ছোট্ট, কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তো এই রকম মাত্র 58টা প্রশ্ন বাড়িতে সলভ করতে কতক্ষণ সময় লাগবে বলো তো। একটু ধৈর্য সহকারে বাড়িতে প্র্যাকটিস করো, যেন পরীক্ষাটা ভালো হয়। মনোযোগ সহকারে প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করো। আরেকটা কথা বলি, যে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু টাইপটা ভালোভাবে শিখবে। মানে মনে করো এখানে 1 বছর 3/4 অংশ আছে, বইয়ের পরীক্ষায় যদি 2 বছরে থাকে, মানে টাইপটা ভালোভাবে শিখবে যে কিভাবে হলো, তাহলে তোমরা মানে অঙ্কে ফুল অ্যান্সার করতে পারবে। যেরকম এখানে 875 এর সব থেকে কাছে বলেছে, যদি এখানে বলতে 900 এর সব থেকে কাছে 1000 গুণিতক পূর্ণ সংখ্যা কত, তোমরা শুধু নিয়মটা শিখবে যে 1000 গুণিতকে গেলে কিভাবে করতে হয়, তাহলে তারপর যে কোনো সংখ্যা দেখ না কেন তোমরা করতে পারবে, বুঝলে। তো এই হয়ে গেল মান 1 মান 2। এবার আমরা বড় প্রশ্নগুলো কোনটা করব, তো আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে চলে এলাম কষে দেখি 1.1 পূর্ব পাঠের পুনরালোচনা, এখানে চলে এলাম। কষে দেখি 1.1-এ তোমাদের করতে হবে CDEFG, ঠিক আছে, এই 5টা প্রশ্ন তোমাদের করতে হবে। তারপর তোমাদের কি করতে হবে, তো এই 5টা প্রশ্ন করার পর কোশ্চেন ব্যাংকের যে এখানে যে দুটো সরল আছে তোমরা এটা পাবে সবার শেষে, মানে সবার শেষ যেটা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের শেষ সিলেবাস যেটা আছে, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ, সেই অধ্যায়ের এখান থেকে সরল শুধু করবে তোমরা 1 - 1/2, মানে এই প্রশ্নটা 10 নং প্রশ্নটা, আর করবে 1/1/13, তারপর 1/1/13, মানে এটা শুধু এই দুটো করবে এখান থেকে, বুঝলে। তাহলে সরল হয়ে গেল। এরপরে চলে আসলাম কষে দেখি 1.2। কষে দেখি 1.2 এ তোমাদের করতে হবে 13, 14, 15। তো এখানে তোমরা পেয়ে যাবে পেজ নং 17 নং পেজ, ঠিক আছে, 17 নং পেজে পেয়ে যাবে 13, মানে এটা 13, 14, 15, 13, 14, 15, 17, 18, 19, 20, 17, 18, 19, 20। তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট হলো 20 নং প্রশ্ন, আর এখানে হলো 15 নং প্রশ্ন। এই দুটো প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আছে কষে দেখি 1.3। কষে দেখি 1.3-র বিয়ের প্রশ্নটা করতে হবে, মানে 2-এর বি করতে হবে, BCEFGH, BCEFGH, ঠিক আছে। তো এই কয়েকটা করতে হবে। তো সব থেকে ইম্পর্টেন্ট যদি বলো কোনটা, এখানে এফ এর যে প্রশ্নটা আছে এফ আর এইচ, এটা এই দুটো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটো। আর সঙ্গে এটাও কমন আছে খুব,
তো যাই হোক, আমি যে কটা দিলাম 2-এর BCEFGH এই কটা করবে। আর 9-এর দাগে করতে হবে তোমাদেরকে ABRE। 9-এর দাগ বলতে আমি এখানে বের করে দেখাচ্ছি, এই A, B আর হলো E। এই 3টা প্রশ্ন করলে হবে, এর বাইরে তোমাদের করতে হবে না। এ দাগে প্রশ্নটা কমন আছে, বি দাগেটা তো প্রচুর, রায় মার্টিন যে করিয়েছি সেখানে কিন্তু প্রচুর জায়গায় এই প্রশ্নটা পেয়েছি, এটা আর ই নং যে প্রশ্নটা আছে, ঠিক আছে। এরপরে আছে কষে দেখি 1.4। কষে দেখি 1.4-এর তোমাদের করতে হবে 12, 15, 17, 18। তাহলে 12 কোনটা, এটা 12, 15, 15 মানে এটা, আর করতে হবে 17, 18। এই 4টা প্রশ্ন করলেই হবে। আর একটা কথা তোমাদেরকে বলে দেই, যে মানের মানে ঊর্ধ্বক্রমে আর অধক্রমে এগুলো কিন্তু আসবে, মানে ছোট থেকে বড় আর বড় থেকে ছোট এরকম কিন্তু আসবে। এগুলো কিন্তু আমি এখানে দেইনি, তবে তবে তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলো কিন্তু একদম সোজা, শুধু দশমিক তুলে দিলেই বোঝা যায় যে কোনটা বড় কোনটা ছোট, এরকম করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো এরকম দুটোর মধ্যে যে কোনো একটাই আসবে, হয় ঊর্ধ্বক্রমে নয় অধক্রমে। এরপর কষে দেখি 1.5-এর, যে এখানে এরকম ভাবে প্রশ্ন দেওয়া থাকতে পারে যে প্রদত্ত কোণগুলির কোনটি কি কোণ, এই 62 ডিগ্রি, তারপর এটা এই কোণগুলো কি, মনে করে যে এই কোণটা কি আমরা জানি, এই কোণটা হলো সূক্ষ্ম কোণ, আর এটা হলো স্থূল কোণ, এটাও স্থূল কোণ, আর এটা হলো সমকোণ। তাহলে সরল কোণ সমান সমান 2 ইন্টু কি 90 ডিগ্রি, বা সমকোণ বলতে পারো, ঠিক আছে। তাহলে সরল কোণ সমান সমান 2 ইন্টু 90 ডিগ্রি। তারপরে আছে চিত্র সহ সূক্ষ্মকোণে আর স্থূলকোণে ত্রিভুজ কাকে বলে, এটা। তারপর কষে দেখি 1.6। কষে দেখি 1.6-এর করতে হবে 3, 4, 5, 7, 8। দেখো 3 এটা, 4, 5 এটা, তারপর 7 এটা, আর হলো হোস্টেলের যে সবার শেষে যেটা আছে 8। এই কটা করতে হবে, এর বাইরে তোমাদের করতে হবে না, ঠিক আছে, একটাও এর বাইরে করতে হবে না। তারপর প্রয়োগ 24টা দেওয়া আছে, প্রয়োগ 24টা, এই যে ল্যাপটপে যে এই অঙ্কটা, মানে কম্পিউটার আর ল্যাপটপের এই 24 নং অঙ্কটাও কিন্তু খুব কমন ভিভিআই, এই প্রশ্নটা তোমরা করে যাবে, ঠিক আছে। এই প্রশ্নটাও কিন্তু তোমরা রায় মার্টিনে প্রচুর জায়গায় পেয়েছো এই প্রশ্নটা। তো এই হয়ে গেল পূর্ব পাঠের পুনরালোচনা আমাদের শেষ। প্রথম অধ্যায়টা তাহলে আমাদের শেষ। এবার দ্বিতীয় অধ্যায় 7 ও 8 অঙ্কের ধারণা। এখান থেকে তোমাদের পড়তে হবে 5, 6, 7, 11, 12, 14, 16, 17, 19। তার মধ্যে এখানে ওপরে ভিভিআই দেওয়া আছে, মানে কোনটা সব থেকে কমন, 11, 14, 16, 17। তো তোমাদেরকে আমি বের করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো বের করে দেখাচ্ছি। তোমরা পেয়ে যাবে পেজ নং 51 পেজে, ঠিক আছে, 51 পেজে পেয়ে যাবে। তো এখানে 5, 6, 7, 11, 5, 6, 7, তারপর 11, 5, 6, 7, 11, ঠিক আছে, 11, 12, 11, 12-র মধ্যে এই দুটো কমন আছে। তো এর মধ্যে 12 নং প্রশ্নটাও কমন আছে খুব। তো 11, 12, 14, 16, 17, 19, 14, 16, 17, 19, 14, 16, 17, 19। এর মধ্যে সব থেকে কমন যদি বলো কোনটা, তাহলে বলবো আমি 17 নং প্রশ্ন আর হলো 16 নং প্রশ্ন। এই দুটো প্রশ্ন সব থেকে কমন বেশি, মানে এবার এটাই আসতে পারে, হয় এই প্রশ্নটা 16টা, নয় 17টা। এরপরে তার পরের সেট যেটা আছে, মানে অধ্যায় যেটা আছে, সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। এটা হলো সব থেকে সোজা চ্যাপ্টার, ক্লাস 6-এর সব থেকে সোজা চ্যাপ্টার হলো এটা। তো তোমাকে জানতে হবে যে 10-এর গুণিতকে কিভাবে অঙ্কগুলো করতে হয়, মানে কোনো সংখ্যার সব থেকে কাছে 10-এর গুণিতকে কিভাবে পূর্ণ সংখ্যা খুঁজতে হয়। তারপর 100-এর গুণিতকে, 1000-এর গুণিতকে, একই নিয়ম, ঠিক আছে। তো এই টাইপ 3টা যদি তোমরা ভালো করে মানে শিখতে পারো, তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন আটকাবে না, মানে পরীক্ষায় যেটাই দেখ তোমরা সেটাই পারবে। তো এখান থেকে তোমরা করবে, এখান থেকে বললামই তো আমি, এই সবগুলো একই নিয়ম যেরকম আছে এখানে 10-এর গুণিতকে যদি একটা নিয়ম জানো, সবগুলো সব পারবে। দেখো আমি একটা দেখাচ্ছি, তাহলে হয়তো তোমাদের অনেকটা উপকার হবে, একটু মনোযোগ সহকারে শোনো কথাগুলো। দেখো এখানে যেরকম, এখানে যে কোনো একটা আমি করে দেখাচ্ছি, আর সবগুলো তোমরা নিজেরাই পারবে। দেখো আমি সব থেকে বড়টাই করছি, কি বলছে 5, 9, 6, 8। শুধু টাইপটা শেখো, 10-এর গুণিতকে গেলে কিভাবে করতে হয়, 100-এর গুণিতকে কীভাবে করতে হয়, আর 1000-এর গুণিতকে। তারপরে আর বাকি যেগুলো আছে তোমরা সঙ্গে সঙ্গে পাবে, দেখবে। দেখো প্রথমে বলছে 10-এর গুণিতকে, তাহলে এই সংখ্যাটা সব থেকে কাছে 10-এর গুণিতকে বের করতে বলেছে পূর্ণ সংখ্যায়। তো যার গুণিতকে বলবে সেটা সবসময় অর্ধেক করবে, তাহলে কত করবে, অর্ধেক কত, 5। তাহলে এখানে কয়টা সংখ্যা, একটা সংখ্যা আছে, তাই আমরা এই একটাকে বক্স করব।
এই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় অথবা 5-এর সমান হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে। তাহলে আর এগুলো যা আছে তাই থাকবে, 5 নয়, তাহলে এটা তার আগের ঘরের সাথে যদি 1 যোগ হয় তাহলে 6 আর 1 কত হবে, 7 হবে। আর যেই বক্সটাকে আমরা সিলেক্ট করলাম সেটা শূন্য হয়ে যাবে, তাহলে হবে 5970, বুঝলে? তারপরে আমি যদি এটা দেই তাহলে কি হবে, তুমি কীভাবে করবে, 347। একই রকমভাবে 10-এর অর্ধেক করবে 5, তাহলে প্রথম এই ঘরটাকে তুমি সিলেক্ট করবে, তাহলে এটা 5-এর থেকে বড়, তাহলে তার আগের ঘরের সাথে কি 1 যোগ হবে, তাহলে তার আগের ঘরের সাথে যদি 1 যোগ হয় তাহলে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, আর এটা শূন্য হয়ে যাবে, বুঝলে? তো এবার তোমাদের একটা কম দেখাই, এই সি এর দাগে যে প্রশ্নটা আছে 1 3 2 4, তাহলে এর যদি মানে সবথেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে বলে, তাহলে এইটা হলো সবার শেষের সংখ্যা, তাহলে এটা কি 5-এর থেকে ছোট, তাই তার আগের ঘরের সাথে 1 যোগ হবে না, তো যা আছে তাই থাকবে, তাহলে 1 3 2, আর এই সবার শেষের ঘর যেটা আছে সেটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 10-এর গুণিতকে তোমরা পারবে, যে কোনো প্রশ্ন থেকে আশা করছি পারবে। এবার 100-এর গুণিতকে কীভাবে করতে হবে, দেখো আমি প্রথম এটা দেখাচ্ছি, বি এর দাগে 400 কত আছে 83, তো এটাকে 100-এর গুণিতক কীভাবে বের করবো, দেখো 100-এর গুণিতকে বলেছে, তাহলে 100-এর অর্ধেক কত 50, তাই তো? এখানে কয় সংখ্যা আছে, 2 সংখ্যা, তো আমরা এখানে 2 সংখ্যা ধরবো, মানে এখানে অর্ধেক করে দেওয়ার পর যতগুলো সংখ্যা থাকবে তত সংখ্যা ধরবে। তাহলে এই সংখ্যাটা 50-এর থেকে কি বড়, তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে, তাহলে 5 হয়ে যাবে, আর একক আর দশক মানে যেহেতু দুইটা ঘর ধরেছি তাই দুটো শূন্য হয়ে যাবে, তো বুঝলে? তাহলে আমি যদি আরেকটা দেখাই, এটা দেখাই 6 5 2 1, তাহলে এখন কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে দুটো ঘর ধরবো, তাহলে এই দুটো কি 50-এর থেকে ছোট, তাহলে যদি 50-এর থেকে ছোট হয় তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে না, যা আছে তাই থাকবে, আর যে দুটো ঘর ধরবো সেই দুটো শূন্য হয়ে যাবে, তোমার 6500, বুঝলে? একই রকমভাবে 1000 যেটা আছে, 1000 মানে কি, 1000 অর্ধেক কত 500, তাহলে 500 যদি হয় তাহলে সেটা নিয়ম একই রকমভাবে 500 মানে কি 3 সংখ্যা ধরতে হবে, তখন তাহলে এই 3 সংখ্যা যদি ধরি তাহলে এটা কি 719 কি 500 থেকে বড়, তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হবে মানে 7 হয়ে যাবে, আর একক দশের শতক কি শূন্য হয়ে যাবে। তার মানে সব থেকে সোজা চাপটা যেটা হলো সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান, এটা ঠিক আছে। তো এখান থেকে তোমাদের করতে হবে 5-এর দাগেরগুলো, 6-এর দাগেরগুলো আর 7-এর দাগের, এই তিনটা তোমাদের ভালোভাবে করতে হবে, ঠিক আছে। এর পরের অধ্যায় হলো 100 পর্যন্ত রোমান সংখ্যা, তো এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপরে আছে বীজগাণিতিক চলরাশির ধারণা, তো তোমরা পাবে কষে দেখি 5.1, পেজ পৃষ্ঠা নং হলো 67, ঠিক আছে, 67 পেজে পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের করতে হবে 2 3 4 6 7 8 9, 2 3 4 6 7 8 আর 9, ঠিক আছে। যদি বলে সব থেকে কমন কোনটা, দেখো সব থেকে কমন যেটা আমি সব থেকে বেশিবার পেয়েছি, এই পার্থ ও তীর্থ এই প্রশ্নটা পেয়েছি, তারপর বাবার আনা মিষ্টির প্যাকেট এটাও পেয়েছি, এটাও খুব কমন, তারপরে হলো আমাদের স্কুলের এই প্রশ্নটা খুব কমন, ঠিক আছে, আর মোমবাতি। তো এক কথায় তোমাদের যে কটা দিলাম সঙ্গে সঙ্গে হয়ে যায়, এগুলো একদম ছোট, 2 3 4 6 7 8 9 এই কটা করবে 5.1 থেকে, আর কিছু করতে হবে না। কষে দেখি 5.2, এর থেকে তোমাকে 1-এর আর 2-এর সব করতে হবে, তো এখান থেকে তোমরা 1 এবং 2-এর সবগুলোই করবে, এগুলো কিন্তু একদম সোজা, একটু মনোযোগ সহকারে করলেই হয়ে যায়। তো তারপরে দেখো কি বলেছে, 3-এর 1 আর 2 করতে হবে, 3-এর 1, এই যে এই দুটো প্রশ্ন তোমাদেরকে করতে হবে, মানে পরীক্ষায় যে কোনো একটা দেওয়া থাকবে, বলবে যে সংখ্যামালার পার্থক্য খুঁজো, ঠিক আছে, তো এই দুটো করে নেবে। তারপরে করতে হবে 5-এর বি ডি আর ই, তাহলে 5 কোথায়, এখানে 5-এর বি করতে হবে, ডি করতে হবে, আর ই করতে হবে। তার মধ্যে সব থেকে কমন হলো ডি নং যে প্রশ্নটা আছে, এটা খুব কমন, ঠিক আছে, সিটাও কমন আছে, তো যাই হোক যে কটা দিলাম এই কটা। তো এরপরে আরেকটা কথা বলবে, এই যে বক্স যে আছে, যোগের বিনিময় নিয়ম, তারপর গুণের বিনিময় নিয়ম আর বিচ্ছেদ নিয়ম, এগুলো কিন্তু একটু শিখে যাবে, ঠিক আছে, এই বক্সটা। লাস্ট যেটা চ্যাপ্টার হলো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, অর্থাৎ কষে দেখি 6, তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নং 88, অর্থাৎ 88 পৃষ্ঠায় পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমাকে করতে হবে 4 5 6 10, 4 মানে অখিলবাবুর অঙ্কটা খুব কমন প্রশ্ন, ঠিক আছে, অখিলবাবুর অঙ্কটা এটা 4 করতে হবে, তারপর করতে 5 6 10, 5 করতে হবে, 6 করতে হবে, আর করতে হবে তোমার 10 নং প্রশ্ন যেটা রমার যে অঙ্কটা আছে এটা,
তারপর 10, তারপর কি বলেছে 11 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, 11 নম্বরটা আছে রাজিয়ার অঙ্কটা। ও হ্যাঁ, এখান থেকে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই 4-এর দাগের প্রশ্নটা, আর এই যে 10-এর দাগে যেটা রাজিয়া তার টাকার এত অংশ দেবনাথকে এত টাকা, এত অংশ সুনিতাকে দেওয়ার পর 180 টাকা পড়লো, খুব কমন প্রশ্নটা। তারপরে 14 আর 17, 14 আর 17, 14 আর 17, 14 যেটা আর 17 নং যে প্রশ্নটা মেহবুব ও তার দল, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আমি বলছি এই অধ্যায়ের থেকে সব থেকে যদি ইম্পর্টেন্ট বলো তাহলে কোনটা, তাহলে হলো এই যে এই অখিলবাবুর যে এই প্রশ্নটা, আর এই রাজিয়ার যে এই দেবনাথ আর সুনিতাকে টাকা দিল এটা, আর হলো এই যে মেহবুব আর তার দল, ঠিক আছে, এই তিনটা। তো এখানে যা যা দেওয়া আছে সেটা করে নিও। আর 19-এর দাগে তোমাদের 7, 10, 12 আর 18 করতে হবে, ঠিক আছে। তোমরা এই কয়েকটা প্রশ্ন সলভ করে পরীক্ষায় যাও, দেখো 15 কমন পাবে 100% কমন বলছি, ঠিক আছে। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, থ্যাংক ইউ।